আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের নতুন সাবজেক্টে ক্লাস নিয়ে হাজির হলাম। আশা করি এই ক্লাসটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অধ্যায়ের নাম পারমাণবিক গঠন। পারমাণবিক গঠন থেকে আমরা যেসব বিষয় জানতে পারবো তা হলো মৌলিক পদার্থ, পরমাণু এবং অণুর সংখ্যা, আণবিক ভর, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, মোল এবং অ্যাভোগাড্রো সংখ্যা ও সংজ্ঞা, অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য, পরমাণুর মূল কণিকাসমূহ, আইসোটোপ, আইসোবার ও আইসোটোনের সংজ্ঞা, অরবিট এবং অরবিটালের সংজ্ঞা, কোয়ান্টাম সংখ্যা, আউবাউ নীতি, হুন্ডের নিয়ম এবং পলি বর্জন নীতি এর উপর ভিত্তি করে পরমাণু ইলেকট্রন বিন্যাস। এইসব বিষয়ে আমরা পারমাণবিক গঠন থেকে জানতে পারবো। তো সরাসরি আমরা চলে যাই টপিক। এক পয়েন্টে দেওয়া হচ্ছে মৌলিক পদার্থ এবং মৌলিক পদার্থ, পরমাণু এবং অণুর সংজ্ঞা। তো পদার্থ কাকে বলে? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পদার্থ। আমাদের চারপাশে চেয়ার, টেবিল, বাড়ি, ঘর যা কিছু সবই পদার্থ। পদার্থকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক, যৌগিক। পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ। তাইলে মৌলিক পদার্থের সংজ্ঞাটা আমরা দেখে নিলাম। যে পদার্থকে কোনো রাসায়নিক পদ্ধতিতে দুই বা ততোধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত করা যায়। সহজভাবে আমরা বলতে পারি যে পদার্থকে বিশ্লেষণ করলে সেই পদার্থ ব্যতীত অন্য কোনো নতুন পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। অর্থাৎ যে পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। উদাহরণ হিসেবে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, আয়রন, কপার। যেমন আপনি যদি অক্সিজেনকে ভাঙেন, অক্সিজেন ছাড়া অন্য কোনো মৌলই পাওয়া যাবে না। 2016 সালে 18 নভেম্বর পর্যন্ত সর্বমোট 118টি মৌল শনাক্ত করা হয়েছে। তাহলে কত সালে? 2018 সালে 18 নভেম্বর পর্যন্ত সর্বমোট 118টি মৌল শনাক্ত করা হয়েছে। আপনারা প্লিজ খাতা বা কলম নিয়ে, বই নিয়ে বসে যাবেন, তাহলে একটু বোঝায় সুবিধা হবে। তন্মধ্যে আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি 118টিকেই স্বীকৃতি দিয়েছে এবং 18টিরই নামকরণের স্বীকৃতি হয়েছে। এদের মধ্যে 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। 98টি মৌলের মধ্যে 84টি মৌলকে প্রাথমিক মৌল বলা হয় এবং বাকি 14টি মৌল তেজস্ক্রিয়র মাধ্যমে উৎপন্ন হয়। মৌলিক পদার্থকে 4 ভাগে ভাগ করা যায়, যেমন ধাতু, অধাতু, ধাতুকল্প, নিষ্ক্রিয়। তো ত্যাগ কোনগুলো? যে সকল মৌল সহজেই ইলেকট্রন ত্যাগ করে তাকে ধাতু বলে। সহজে ইলেকট্রন ত্যাগ করা বলতে সোডিয়াম 11 নম্বর মৌল, 1s2, 2s2, 2p6, 3s1। এটা হলো 1, 2। এখানে আমরা জানি যে সকল মৌল অষ্টক পূর্ণ করতে চায়, এখানে সেজন্য সোডিয়াম একটা অণু ত্যাগ করে সবাই নিষ্ক্রিয় হতে চায়, নিয়নে পরিণত হয়।
এগুলো ইলেকট্রন ত্যাগ করে, তাই এটা ধাতু। আরও আছে যেমন পটাশিয়াম, আরও আছে পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, পারদ, নিকেল। আমরা ধাতু চেনার উপায় দিয়ে দিচ্ছি, কয়টা টেকনিক আছে। মৌলের নামের শেষে যদি আম উচ্চারিত হয় তাহলে সেটি ধাতু। যেমন সোডিয়াম, আম, অ্যালুমিনিয়াম, এগুলো ধাতু। একে আঘাত করলে শক্ত হয়। ধাতুর যেমন যে লোহা, টিন, এগুলো ধাতু। এগুলোকে আঘাত করলে শব্দ হয়। একে পিটিয়ে লম্বা পাতে পরিণত করা যায়। স্টিল, এগুলো লম্বা পাতে অধাতু। যে সকল মৌলকে সহজে ইলেকট্রন গ্রহণ করে তাকে অধাতু বলে। যেমন দেখেন, প্রত্যেক মৌলই অষ্টকপূর্ণ। অষ্টক এর নিয়ম 2 এর নিয়ম। হাইড্রোজেন অনেসন। এখানে যদি মানে 2 এর নিয়ম মানতে চায় তাহলে থেকে একটা অণু গ্রহণ করতে হবে। তার জন্য হাইড্রোজেন অণু গ্রহণ করে, যেমন মনে করেন সোডিয়ামের একটি ইলেকট্রন এটা গ্রহণ করলো, তাই 2। তাহলে কি হলো, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো। এই জন্য হাইড্রোজেন ইলেকট্রন সহজেই গ্রহণ করে, তাকে অধাতু বলে। ধাতুকল্প। কতগুলো মৌলের কিছু বৈশিষ্ট্য ধাতুর ন্যায়, আবার কিছু বৈশিষ্ট্য অধাতুর ন্যায়, এগুলোকে উপধাতু বা ধাতুকল্প বলে। যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো কিছু মৌল ধাতুর ন্যায়, মানে ইলেকট্রন গ্রহণ করে আবার বর্জনও করে, এদেরকে ধাতুকল্প বলে। নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইগুলো নিষ্ক্রিয়, এদেরকে কোনোভাবেই ভাঙা যায় না। পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে, তাকে পরমাণু বলে। আবার বলতেছি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে, তাদেরকে বলে পরমাণু বলে। যেমন পানির একটি অণুতে 2টি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু এবং মোট 3টি পরমাণু থাকে। যেমন একটি হাইড্রোজেনের সাথে 2, এই 2, এখানে 1, এখানে হাইড্রোজেন পরমাণু 2, অক্সিজেন পরমাণু 1, তো 2 একে 3টি পরমাণু থাকে। পরমাণু সরাসরি অংশগ্রহণ করে। যেমন H2O তে আমরা যদি শুধু HO দিতাম তাহলে কি হতো, পানি উৎপন্ন হতো না। পরমাণু সহজে অংশগ্রহণ করা H2O তে পানি উৎপন্ন হয়েছে। তারপরে অণু মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ওই পদার্থের ধর্মাবলী বজায় রেখে স্বাধীনভাবে অবস্থান করতে পারে, তাকে অণু বলে। যেমন একটি চক পেন্সিল নিয়ে এর গুঁড়াকে বারবার বিভক্ত করে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, তাকে পুনঃ বিভক্ত করলে ক্ষুদ্রতম কণা পাওয়া যাবে, কিন্তু এতে চকের ধর্ম বিদ্যমান থাকবে না, স্বাধীনভাবে থাকতে পারবে না। চকের যে ক্ষুদ্র কণা, যাতে চকের ধর্মগুলো বিদ্যমান স্বাধীনভাবে থাকতে পারে, তাই ওই চকের অণু। H2O হলো একটি পানির অণু। ধরেন একটা চককে আপনি অনেক ক্ষুদ্র 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 করে ভাগতে অণুতে পরিণত করলেন।
তাহলে তার চকের কি চকের তার মানে চকটা কি বিদ্যমান থাকলো? চকটা পরিবর্তন হয়ে অণুতে পরিণত হলো, তাই এটা বলা হয়েছে।